বাস্তবধর্মী গল্প ক্লাবে সেই রাত বর্ধিত সংস্করণ। গ্রামের নাম বাঁশতলা। একটা ছোট শান্ত কিন্তু রহস্যে ভরা গ্রাম। ডিসেম্বরের রাত, কুয়াশায় ঢাকা চারদিক, বাতাসে হালকা ধোঁয়ে আর মাটির গন্ধ। ক্লাব ঘরের ভিতরে এখনো আলো জ্বলছে। একদিকে বড়রা ক্যারাম খেলছে, অন্যদিকে ছোটরা তাস নিয়ে মেতে আছে। বাইরে ঠান্ডা, কিন্তু ভিতরে আড্ডার গরম। রাত তখন ঠিক 12টা বাজে। হঠাৎই বাইরে থেকে অটোর আওয়াজ কানে এলো। ঠক 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 শব্দটা যেন একদম কাছেই থেমে গেল। রাকেশ উঠে দাঁড়িয়ে বলল, এই রাতে আবার কার অটো স্ট্যান্ডে? সুবীরও তাকিয়ে বলল, স্ট্যান্ডে তো এখন কেউ থাকার কথা না। ভরত হেসে বলল, চলো না দেখি একবার, কিছু না কিছু তো হবেই। তবে কেউ ওঠার আগেই সন্তু দরজা খুলে বাইরে তাকাল। বাইরের আলোতে কুয়াশার ফাঁকে দেখা গেল শুধু একটা অটো নয়, পাশে দুটো বাইকও দাঁড়িয়ে আছে। অটোর মধ্যে মোটে 5 জন লোক, আর ভেতরে একটা অল্প বয়সী ছেলেকে দেখা গেলে। সে যেন চটফট করছে, চিৎকার করছে, শরীর কাঁপছে। অসিত এগিয়ে গিয়ে বলল, দাদা, এত রাতে কোথায় যাচ্ছেন আপনারা? একজন বাইক থেকে নেমে উত্তর দিল, দাদা, আমরা ওজার বাড়ি যাচ্ছি। ছেলেটার অবস্থা ভালো না। সবাই একবারে চুপ। ওজার নাম শুনলেই বাঁশতলায় একটা চাপা গুঞ্জন ওঠে। ওই মানুষটার বাড়িতে নাকি ভূত তাড়ানো, মন্ত্র পড়া, ঝাড়ফুঁক এসব হয়। আমরাও কৌতূহলে পা বাড়ালাম। অটোর পিছন পিছন সবাই দৌড়াতে লাগলাম। পথের দুই ধারে কুয়াশা জমে আছে, দূরে কুকুরের ডাক, আর বাতাসে একটা ঠান্ডা গন্ধ। ওজার বাড়ির সামনে পৌঁছে দেখি ভিড় জমে গেছে। লোকজন যেন মেলার মতো দাঁড়িয়ে আছে। ওজা মাঝখানে, প্রদীপ জ্বলছে, ধোঁয়া উঠছে অগরবাতির। ছেলেটাকে মাটিতে শুইয়ে রাখা হয়েছে। ঠিক তখনই হঠাৎ একটা অট্টহাসি, গম্ভীর, কানে কাঁপুনি ধরানো হাসি। পুরো ভিড়টা স্তব্ধ। কেউ কেউ পেছনে সরে গেল, কেউ দৌড়ে পালালো। ওঝা মুখ নিচু করে কিছু বলছে, মন্ত্রের শব্দ ভেসে আসছে, ওম নমো কালিকায়া নমঃ। আমরা ভয় পেয়ে ক্লাবে ফিরে এলাম। ভিতরে এসে চা খেলাম, তাসে আবার মন বসানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পরে দেখি ভরত চুপচাপ বসে আছে, মুখে কিছু বিড়বিড় করছে। ওই হাসিটা এখনো কানে বাজছে। রাজুদা বলল, এই ভরত, তুই কি আমাদের সাথে মজা করছিস? আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। কিন্তু ভরত কিছু বলল না। পরের মুহূর্তে ওই একাই অট্টহাসি ওর মুখ থেকে বেরিয়ে এলো। সবাই একসাথে পিছিয়ে গেল। দুলে চিৎকার করে উঠল, একেও নিয়েছে ওঝার বাড়িতে, একে কিছু করতে হবে। রাকেশ বলল, দাঁড়া, আগে একটা চর মেরে দেখি। একটা জোরে চর মারল ভরতকে, কিন্তু ভরত থামল না। একই ভাবে হাসতে লাগলো। চোখের মনি কেমন যেন লালচে হয়ে উঠেছে, মুখে ঠান্ডা হাসি, দাঁত কটমট করছে। সন্তু বাইরে দৌড়ে গিয়ে একটা পুরনো জুতো এনে ওর নাকে ধরল। লোকজন বলে ভূত নাকি জুতোর গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু কোনো কাজ হলো না। হাসিটা আরো জোরে শোনা গেল। অবিনাশ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বাপিদাকে ফোন কর তাড়াতাড়ি। কিছুক্ষণ পর বাপিদা এসে পড়ল। ওর চোখে ক্লান্তি, কিন্তু মুখে দৃঢ়তা। ওকে সবাই মিলে ক্লাব থেকে বের কর বলে দিল সে। ভরতকে ধরে বাইরে আনা হলো। ঠান্ডা বাতাসে ওর নিঃশ্বাস কুয়াশার সঙ্গে মিশে যাচ্ছে। বাপিদা বলল, ওর পকেটে যা আছে সব বের করে দে, তারপর ওকে পুকুরে ফেলে দে এই শীতের জলে। সবাই একে অপরের মুখের দিকে তাকাল। কেউ সাহস পাচ্ছিল না।
তবুও সবাই মিলে টেনে নিয়ে গেল পুকুরের ধার ঘেঁষে। ভরত তখনও হাসছে, সেই অট্ট হাসি এখন আরো জোরে। হঠাৎ কটমট করতে শুরু করলো, ঠোঁট কাঁপছে, আর তার কণ্ঠে এক অচেনা সুর, ওরা আসছে। সুবীর চিৎকার করে উঠল, কেউ ওর দিকে তাকিও না। সবাই ভয়ে এক পা পিছিয়ে গেল। ঠিক তখনই ভরত থেমে গেল, মুখে হালকা হাসি নিয়ে বলল, থাম থাম, আমি তোদের সাথে মজা করছিলাম, তোরা শুধু শুধু ভয় পেয়ে গেলি। সবাই হতভম্ব। রাকেশ বলল, তুই মজা করলি এভাবে? ভরত হেসে উঠল, আর কেমন লাগলে? একদম সিনেমার মতো না? সবাই মিশ্র অনুভূতিতে হাসল, কেউ রেগে গেল। কিন্তু তখনই পেছন থেকে বাতাসে এক ঠান্ডা ফিসফিস আওয়াজ, হাসো না রে। সবাই থেমে গেল। ভরত পিছন ফিরল। কুয়াশার মধ্যে কেউ যেন দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে মোড়া এক ছায়া। বাতাস এক নিমিষে থেমে গেল, আর পুকুরের জলে আবার সেই অট্টহাসি বেসে এল। এবার সেটা ভরতের না, বাঁশতলা গ্রামে সেই ঘটনার পরের দিন সকাল। পুরো গ্রাম যেন চুপচাপ। ক্লাবের লোকজন কেউই আগের রাতের কথা ঠিক করে মনে করতে পারছে না। শুধু একটা জিনিস সবার মনে ঘুরছে, ভরত সত্যিই মজা করছিল না অন্য কিছু ঘটেছিল। সন্তু সকালে পুকুরের ধারে গিয়ে দেখে জলের ওপর ভাসছে একটা লাল রুমাল, ভরতেরটা। সে চুপচাপ সেটা তুলে নিয়ে আসে, কারো সাথে কিছু বলে না। সন্ধ্যা নামতেই আবার সবাই জড়ো হলো ক্লাবে। রাকেশ বলল, কালকের ঘটনার পরে আমার ঘুমই আসেনি। অবিনাশ বলল, আজ যদি আবার কিছু হয় আমি কিন্তু ক্লাবেই থাকব না। ঠিক তখনই হঠাৎ বাতি দুবার ঝিলিক মারল, আর বাইরে থেকে হাওয়ার মতো একটা শব্দ এল, হা হা হা। রাজুদা চমকে উঠে বলল, এই শব্দটা আবার। দুলে বাইরে দৌড়ে গেল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একটা ভেজা অটো, যার কাছে লেখা ওঝার বাড়ি। ভেতরে কেউ নেই, শুধু সিটে একটা পুরনো ছবি পড়ে আছে। ছবিটায় ভরত, আর ওর পাশে অপরিচিত মুখ। বাঁশতলার সেই ভয়ঙ্কর রাতের পর পেরিয়ে গেছে 3 দিন। গ্রামের মানুষ এখনো ভরতকে খুঁজে পাচ্ছে না। সবাই ভাবে হয়তো সে রেগে কোথাও চলে গেছে। কিন্তু সন্তু জানে, ওর হাতে যে লাল রুমালটা ছিল সেটা তো সে পুকুর থেকে তুলেছিল। তাহলে ভরত গেলে কোথায়? সেই রাতে ক্লাব বন্ধ রাখার কথা ছিল, কিন্তু রাজুদা, রাকেশ আর দুলে বলে, যা হবার হোক, আজ আমরাই ক্লাবে থাকব, ভয় পেলে চলবে না। রাত তখন প্রায় 12টা। বাইরে হালকা কুয়াশা, বাতাসে শোঁ শোঁ শব্দ। ক্লাবের আলো জ্বলছে, তবু যেন অন্ধকারটা ঘিরে ধরছে ধীরে ধীরে। হঠাৎই দরজায় থক থক শব্দ। কে? রাজুদা চিৎকার করে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। দুলে দরজার কাছে গিয়ে বাইরে তাকাল, কেউ নেই। শুধু দরজার সামনে একটা ভেজা পাইরে ছাপ দেখা গেল, যেন কেউ সবে জল থেকে উঠে এসেছে। সন্তু বল, দেখেছিস? এ যে পুকুরের দিক থেকে এসেছে। সবাই একসাথে বাইরে তাকিয়ে রইল। রাস্তা ফাঁকা, কুয়াশা ঘন হচ্ছে। ঠিক তখনই পেছন দিক থেকে একটা আওয়াজ, পুরা আমাকে ভুলে গেছি। সবাই ঘুরে তাকাল। ভরত দাঁড়িয়ে, চোখ দুটো লাল, শরীর ভেজা, ঠোঁটে অট্টহাসি, ওর গলার নিচে দাগ, যেন কেউ টেনে ধরেছিল। রাজুদা ভয়ে পিছু হটল, বলল, ভরত, তুই কোথায় ছিলি রে? ভরত ধীরে ধীরে সামনে এগিয়ে এল, বলল, ওরা আমাকে যেতে দিয়েনি। রাকেশ বলল, কে রে ওরা? ভরত হাসল, যারা ওজার বাড়ির পেছনে থাকে, তারা আমার বন্ধুরা এখন। সবাই পিছিয়ে যেতে লাগলো।
বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। ক্যারাম বোর্ডের গুটি নিজে নিজে নড়ে উঠল। লাইট 3 বার টিম করল আর নিভে গেল। অন্ধকারে শুধু শোনা গেল ভরতের হাসি। তোরা বলেছিলি আমি মজা করেছিলাম, এখন তোরা দেখবি আসল খেলা। ক্লাব ঘরের বাইরে তখন হাওয়া উঠছে তীব্র। দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল আর ভেতরে লাইট জ্বলে উঠল এক মুহূর্তের জন্য। সবাই দেখল ভরতের পেছনে দাঁড়িয়ে আছে আরো দুটো ছায়া, একটা ছেলে মানুষের আর একটা বৃদ্ধের। দুজনের মুখ নেই, শুধু কালো ফাঁকা জায়গা। বাঁশতলা গ্রামে এখন আতঙ্ক। কেউ রাতে বাইরে বের হয় না, আর ক্লাবটা এখন বন্ধ। দরজায় তালা, ভিতরে নিস্তব্ধতা। ভরতের ফিরে আসার রাতের পর কেউই ঠিক মতো ঘুমাতে পারেনি। সন্তু এখনো ভয়ে ভয়ে থাকে। রাজুদা রাতে বাইরে আলো না জ্বালিয়ে থাকতে পারে না। আর রাকেশ, সে নাকি পরদিন ভোরেই ওঝার কাছে গেছে। ওঝার বাড়ি, ওঝা সব শুনে শুধু একটাই কথা বলল, ওমরা ভুল জায়গায় হাত দিয়েছে। যে ছেলেটা ফিরেছে সে ভরত নয়, তার শরীরের ভেতর অন্য কেউ আছে। রাকেশ চমকে উঠল। তাহলে কি করব দাদা? ওঝা চোখ বন্ধ করে বলল, আজ রাতে ক্লাবের দরজা খুলে দিও না। যদি কেউ ডাকে ফিরেও তাকাবে না। রাকেশ ভয়ে ঘামছে। তবু সে রাজুদা, দুলে আর সন্তুকে সবটা জানাল। সবাই মিলে ঠিক করল আজ রাতে ক্লাবে যাবে না কেউই। কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু ঠিক করে রেখেছিল। রাত 12টা, ক্লাবের সামনে সেই একাই শব্দ, অটোর ইঞ্জিনের আওয়াজ। তারপর হাসি, ঠিক ভরতের সেই অট্ট হাসি। সন্তু বিছানায় শুয়ে উঠে বসে বাইরে জানালা দিয়ে তাকিয়ে দেখে ক্লাবের দরজা নিজে নিজে খুলে যাচ্ছে। সে ভয়ে কাঁপছে, কিন্তু কৌতূহল তাকে ঠেলে নিয়ে যায় বাইরে। দুলেও এসে যোগ দিল, বলল, চল দেখি আজ যদি কিছু শেষ করা যায়। তারা দুজন পৌঁছে গেল ক্লাবের সামনে। ভেতরে কেউ নেই, শুধু মাঝখানে ক্যারাম বোর্ডটা পড়ে আছে, আর তার পাশে একটা ভেজা ছায়া, যেন কেউ সদ্যে জল থেকে উঠে এসেছে। হঠাৎ ছায়াটা নড়ল। ধীরে ধীরে মুখ দেখা গেল ভরত, কিন্তু এবার তার মুখে কোনো হাসি নেই। চোখ দুটো ফাঁকা, ঠোঁট নীল। ও বলল, আমি খেলতে এসেছি, শেষ খেলা। কিন্তু এবার তার মুখে কোনো হাসি নেই। চোখ দুটো ফাঁকা, ঠোঁট নীল। ও বলল, আমি খেলতে এসেছি, শেষ খেলা। তারপর গুটিগুলো নিজেরাই ছুটে চলতে লাগলো, আর বোর্ডে গিয়ে লাল গুটি পড়তেই বাতি নিভে গেল। ভোরের ঘটনা। পরদিন সকাল, গ্রামের লোকজন দেখে ক্লাবের দরজা খোলা। ভেতরে ক্যারাম বোর্ডে রক্তের দাগ, আর 3 জন, রাজুদা, দুলে, সন্তু, অচেতন অবস্থায় পড়ে আছে। তাদের কেউ কিছু মনে করতে পারে না। শুধু রাজুদা বলল, আমরা শেষবার শুনেছিলাম ভরতের গলা, তারপর কিছুই জানি না। শেষ দৃশ্য, 1 সপ্তাহ পরে ওই ক্লাব ভেঙে ফেলা হয়। লোকেরা বলে রাতে ওখান দিয়ে গেলে এখনো ক্যারাম গুটির ঠক ঠক শব্দ শোনা যায়, আর মাঝে মাঝে কুয়াশার ভেতর দেখা যায়। ধন্যবাদ সবাইকে। এই গল্পটা কেমন ছিল কমেন্টে বলো। 100 সাবস্ক্রাইবার হলেই আমরা আসল ভিডিওর সাথে গল্প অ্যাড করব।